টেবিলের একপাশে বসিয়ে রাখা মূর্তিটা তুলে নিয়ে ব্যোমকেশ ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। তেমন কিছুই নয়, একটা পাথরের তৈরি কালো রঙের মূর্তি। ঠিক যেমন মূর্তি মন্দিরের মধ্যে দেখা যায় তেমন মূর্তি দেখেই বোঝা যায়। বেশ পুরনো ইতিহাসের সাথে কোনো একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। তবে ব্যোমকেশের কাছে এই মূর্তিটা কিভাবে এসে পৌঁছলো তা আমি জানি না। ব্যোমকেশ আমায় সে ব্যাপারে কিছু নিজে থেকে জানায়নি, তাই আমি আর প্রশ্নও করিনি। মাঝে মাঝে তাকে আমি কিছুই বলি না, তাকে পর্যবেক্ষণ করি। তাকে পর্যবেক্ষণ করে অনেক ব্যাপারে বোঝার চেষ্টা করি। ব্যোমকেশ মূর্তিটা তুলে ভালো করে দেখছিল, বোধহয় কিছু একটা বোঝার চেষ্টা করছিল। ঠিক সেই সময় তার টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ উঠে গিয়ে টেলিফোনটা ধরতেই আমি নিজে টেবিলের ওপর রাখা মূর্তিটা নিয়ে দেখতে লাগলাম। মূর্তিটা বেশ কালো কোষ্টি পাথর দিয়ে তৈরি করা হয়েছে বলে মনে হচ্ছে। মূর্তিটার চোখ, মুখ, এমনকি নাক পর্যন্ত অদ্ভুতভাবে খোদাই করা হয়েছে। তেমন করে কিছুই বোঝা যায় না। ব্যাপারটা এমনও হতে পারে বেশ কিছু সময় মূর্তিটা কোথাও থাকার জন্য হয়ে গেছে এমন, তাই হয়তো এমন অদ্ভুত মনে হচ্ছে। ব্যোমকেশ কিন্তু টেলিফোনে কার সাথে যেন কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে কথা শেষ করে যখন আমার সামনে টেবিলের ওপরে বসলো, তখন নিজেই আমার দিকে তাকিয়ে বলল, অজিত, আমাদের বোধহয় কাল সকালে একবার বেরোতে হবে। কোথায় যাবে? এক ভদ্রলোক টেলিফোন করেছিলেন। তিনি একটা অদ্ভুত সমস্যা নাকি করেছেন। তার হাতের লাঠিটা তাকে সমস্যায় ফেলেছে। আমি ব্যোমকেশের কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, হাতের লাঠিটা সমস্যায় ফেলেছে? কিন্তু তার হাতের লাঠিটাকে কি সমস্যায় ফেললো? বুঝতেই পারছো অজিত, অর্থবান মানুষদের নানা রকমের শখ থাকে। ভদ্রলোক আমায় তার হাতের লাঠিটা নিয়ে একটা কেসের ব্যাপারে সাহায্য করতে বলেছেন। ভদ্রলোকের পায়ের অবস্থা খুব একটা ভালো নয়, তাই তিনি নিজে আমার কাছে আসতে পারবেন না। তাই আমাদের সেখানে যেতে হবে। তবে কিছু একটা আছে বলে আমার মনে হচ্ছে। সাধারণ একটা লাঠি নিয়ে না হলে কেউ সমস্যায় পড়বে কি করে? আমার মনে হয় সমস্যাটা তেমন কিছুই নয়। ভদ্রলোক বোধহয় নিজের লাঠিটা হারিয়ে ফেলেছেন আর তাই নিয়ে তোমাকে তলব করেছেন। অর্থমান মানুষদের তো বিভিন্ন ধরনের শখ থাকে, তাই তোমায় কাজে লাগাতে চাইছেন। নেহাত একটা লাঠি হারানোর কেসে তুমি আর কি করবে? অজিত, ব্যাপারটা কিন্তু আসলে তেমন নয়। ভদ্রলোকের লাঠিটা হারিয়েছে বলে মনে হচ্ছে না। তার লাঠিটা তার কাছেই রয়েছে। তবে ভদ্রলোক লাঠিটা নিয়ে যে কি সমস্যায় পড়েছেন সেটা কিন্তু আমায় খুলে বলেননি। আমায় বলেছেন কাল সকালে তার বাড়িতে গেলে তিনি আমায় জানাবেন। কেসটা কি তুমি নেবে বলে ভাবছো? একটা কেস বাইরে থেকে দেখে মাঝে মাঝে সহজ বলে মনে হয় অজিত, তবে কেসটা কিন্তু ভেতর থেকে দেখলে অতটা সহজ বলে মনে হয় না। ঠিক যেমন কোনো কেস অতি সহজ, অথচ বাইরে থেকে সেটা এমনভাবে মোড়ানো থাকে যে মনে হয় কেসটা অতি কঠিন। ব্যাপারটা তুমি ভালোভাবে জানো, কারণ আমার সঙ্গে এর আগেও অনেক কেস তুমি এমন দেখেছ, যেখানে সামান্য কেস হঠাৎ করে বড় হয়ে উঠেছে। তাই তার কাছে কি ব্যাপারটা অন্তত একবার দেখা দরকার। যদি তেমন কিছু মনে না হয় তাহলে কেসটা হাতে নেব না, তাহলেই তো হলো। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ কিছু একটা সন্দেহ করছে, আর ভদ্রলোক নিজেও টেলিফোনে যে খুব বেশি কিছু বলেননি এ ব্যাপারে ব্যোমকেশ আমায় মিথ্যে বলবে না। আর তার যখন সন্দেহ হয়েছে তার মানে কিছু একটা আছে। তা পরদিন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কিছুই করার নেই। তবে ব্যোমকেশ কেন যে একটা দিন সময় নিল সেটাই আমি বুঝতে পারলাম না। আমরা চাইলে আজই চলে যেতে পারতাম, কারণ এখন বেশ সকাল, এখনো গোটা দিনটাই আমাদের হাতে রয়েছে। তবে একটু দুপুরের দিকে যখন বেরিয়ে পড়লো তখন বুঝতে পারলাম কেন সময় নিয়েছে। কোনো কেসে হাত দেওয়ার আগে ব্যোমকেশ মাঝে মাঝে ওই কেসটার ব্যাপারে তথ্য জোগাড় করার চেষ্টা করে। এমন অনেক তথ্য থাকে যেগুলো আমরা অপরাধী কিংবা ভিকটিম অথবা মক্কেলের কাছ থেকে জানতে পারি না। সেই ব্যাপারটা ব্যোমকেশ বাইরে থেকে জানার চেষ্টা করে। আমার মনে হলো দুপুরে বেরিয়ে এসে ওই ভদ্রলোকের ব্যাপারে কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে, কারণ সন্ধ্যাবেলায় যখন ব্যোমকেশ ফিরে এলো তখন বলল, ভদ্রলোকের পায়ের অবস্থা সত্যি খুব একটা ভালো নয়। তবে ভদ্রলোক লাঠি নিয়ে কোনো রকমে হাঁটা চলা করতে পারেন, কিন্তু বর্তমানে প্রায় সপ্তাহখানেক তিনি বাড়ির বাইরে কোথাও যাননি। মনে হয় তার পায়ের সমস্যাটা বেড়েছে। তুমি কি ভদ্রলোকের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্যই বেরিয়েছিলে? হ্যাঁ, কেসে হাত দেওয়ার আগে একটু যাচাই না করে নিলে হয়। তবে কাল সকালে তার বাড়িতে যাওয়া যেতেই পারে। ভদ্রলোক প্রথম ব্যাপারটা অন্তত মিথ্যে কথা বলেননি, কিন্তু
লাঠিটা নিয়ে যে তিনি কি সমস্যায় পড়েছেন সেটাই বুঝতে পারছি না। আগেকাল পৌঁছই, তারপরে না হয় ব্যাপারটা নিয়ে ভাববে। তুমি তো বলো কেসে হাত দিয়ে সমস্ত কিছু না জানা পর্যন্ত সেটা নিয়ে ভাবার প্রয়োজন নেই। সেটা ঠিক অজিত, কিন্তু হাতের সামান্য একটা লাঠি ভদ্রলোককে কি সমস্যায় ফেলতে পারে সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। আচ্ছা ছাড়ো, কাল সকালেই দেখা যাবে। আমি ততক্ষণে না হয় এই মূর্তিটা নিয়ে একটু ভালো করে চিন্তা ভাবনা করি। এই মূর্তিটা কিন্তু সামান্য কিছু নয়, এই মূর্তিটার পেছনে অনেক কিছু জড়িয়ে রয়েছে। তার মানে এই মুহূর্তেটা নিয়ে তুমি কোনো একটা কেস হাতে নিয়েছো, তাই না? তবে এর মধ্যে আবার একটা কেস সাথে নেবে, ব্যাপারটা কি ঠিক হবে? খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না অজিত। এই মুহূর্তে তার একটা নকল তৈরি করে বাজারে বেশ চড়া দামে বিক্রি করা হয়েছে। আসল মূর্তিটা এখন পুলিশের হাতে রয়েছে, তবে কারা এই কাজটা করেছে সে ব্যাপারে তদন্ত চলছে। এটা পুলিশের ব্যাপার, এই কেসে আমায় খুব একটা বেশি কাজ করতে হবে না। ঠিক সেই সময় বৌঠান এসে আমাদের ঘরে ঢুকলো। তারপরে বলল, কাল সকালে কি হবে মনে আছে তো? কাল সকালে আমি কি করতে বলেছিলাম? সে মনে আছে, সে কথা আমি বলিনি। তোমায় বারবার সেটা মনে করিয়ে দিতে হবে না। ব্যোমকেশের কথা শুনে আমার কেমন যেন মনে হলো সে কিছু একটা আমার থেকে লুকিয়ে যেতে চাইছে। তখনই কিছু বললাম না। বৌঠান আমাদের চা দিয়ে আবার ঘরের বাইরে চলে গেল। তারপর বললাম, এই ব্যোমকেশ, কাল সকালে কি হবে বলো তো? ব্যোমকেশ যেন কথাটা হাওয়ায় উড়িয়ে দিয়ে বলল, তেমন কিছু নয়। কাল সকালে প্রথমে আমাদের সেই ভদ্রলোকের বাড়িতে যেতে হবে, তার আগে অন্য কোনো কাজ নয়। সেদিন আর তেমন কিছুই ঘটল না। ব্যোমকেশ বোধহয় দুবার টেলিফোনে দাসবাবুর সাথে কথা বলল। তবে বৌঠান আর ব্যোমকেশের মধ্যে যে একটা কথাবার্তা চুপি চুপি হয়ে চলেছিল সেটা আমি কেন যেন ধরতে পারছিলাম। তবে তার আসল ব্যাপারটা কিছুতেই খুঁজে বার করতে পারছিলাম না। আমিও তককে তককে রইলাম, আমার ব্যাপারটা জানতেই হবে। পরদিন সকালে একটা ভাড়ার গাড়িতে করে ব্যোমকেশ আর আমি গিয়ে পৌঁছলাম সেই ভদ্রলোকের বাড়িতে। হাঁটা চলায় যে ভদ্রলোকের একটা সমস্যা রয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ভদ্রলোক তার ঘরে বিছানার ওপর হেলান দিয়ে বসেছিলেন। যতদূর মনে হলো আমরা এসেছি শুনেই তিনি বিছানার ওপর হেলান দিয়ে বসেছেন। সেই ভদ্রলোকের বাড়ির কাজের লোকটি আমাদের তার ঘরে নিয়ে গিয়েছিল। বাড়িতে দারোয়ান বলে তেমন কিছুই তো আমরা দেখতে পেলাম না। তবে পরে জানতে পেরেছিলাম দারোয়ান কোনো একটা কাজে বাইরে গিয়েছিল। বাড়িটা বেশ বড়। ভদ্রলোক যে অর্থবান তা বোঝাই যায়। তবে বাড়িতে সেই কাজের লোক ছাড়া আর কেউ থাকে না। দেখে মনে হচ্ছিল ভদ্রলোক একাই থাকে। ভদ্রলোকের ঘরে গিয়ে আমরা বসতে একটু পরে কাজের লোকটি আমাদের জন্য চা নিয়ে এলো। ভদ্রলোক বিছানার ওপর হেলান দিয়ে বসে আমাদের উদ্দেশ্য করে বললেন, ব্যোমকেশ বাবু, আপনি যে আমার টেলিফোন পেয়ে ছুটে আসবেন সে কথা আমি ভাবতেই পারিনি। আপনি ব্যস্ত মানুষ, সামান্য এক বুড়ো লোকের কথা শুনে আপনি কি আসবেন? তার উপর আপনাকে তেমন খুন কিংবা চুরির কেস আমি দিতে পারবো না। শুনেছি আপনি মাথা ঘামানোর মতো কেস না পেলে হাতে নেন না, তাই একটু চিন্তায় আছি। আমার কেসটা আপনি হাতে নেবেন নাকি? দেখুন রমাকান্তবাবু, শুধু টাকার জন্য আমি কখনোই কোনো কেস হাতে নিই না, তা আপনি আশা করি জানতে পেরেছেন। কেসে মাথা ঘামানোর মতো কিছু থাকলে আমি টাকার কথা ভাবি না। সেক্ষেত্রে আপনার কেসটা জানার জন্যই আমি এখানে এসেছি। যদি শোনার পর মনে হয় কেসটায় হাতে নেওয়ার মতো কিছু রয়েছে তাহলে নিশ্চয়ই নেব, আর যদি মনে হয় কিছুই নেই তাহলে... বেশ ব্যোমকেশ বাবু, আমি তাহলে আপনাকে গোটা ব্যাপারটাই খুলে বলি। তারপরে না হয় আপনি বলবেন আপনি কেসটা হাতে নেবেন কি নেবেন না। না নিলেও আমি খুব একটা হতাশ হব না, তবে একটা দুঃখ কিন্তু আমার থেকেই যাবে ব্যোমকেশ বাবু। আচ্ছা, আপনারা চা খান। আমরা চায়ের কাপ হাতে তুলে নিলাম। রমাকান্তবাবু বলতে শুরু করলেন, অনেক ছোটবেলায় একটা দুর্ঘটনায় আমার দুটো পা মারাত্মকভাবে জখম হয়েছিল ব্যোমকেশবাবু। তবে চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য কিছুটা সামলে নিতে পেরেছিলাম। তখনও আমার বাবা মা দুজনেই জীবিত ছিল। তাদের আশীর্বাদে হোক কিংবা চিকিৎসাবিদ্যার জন্যে হোক চলাফেরা করতে পারতাম। তবে দুটো পায়েই সামান্য সমস্যা হতো। খুব বেশি হাঁটা চলা করলে কিংবা দৌড়াদৌড়ি করলে পায়ে ব্যথা হতো। তবে প্রায় বছর দুয়েক ধরে এই দুটো পা আমার বেশ ভোগাচ্ছে ব্যোমকেশবাবু। আপনি হয়তো ভাবছেন
এত কিছু কেন বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন ব্যাপারটা আর কি, সেই কারণেই। আপনার যা যা বলতে ইচ্ছে হয় আপনি বলতে পারেন রমাকান্তবাবু, আমি শুনছি। বছর দুয়েক আগে থেকে পায়ের ব্যথাটা বেশি করে আমায় জ্বালাতে শুরু করেছে। তারপরেই লাঠিটা নিতে বাধ্য হই। বাবা মা মারা গেছেন অনেকদিন আগে, বিয়ে করিনি। বাবার বেশ ভালো ব্যবসা ছিল কলকাতার বুকে। বাবা যা টাকা করে আমার জন্য রেখে গেছেন তার সমস্তটাই আমার ব্যাংকে রয়েছে। তা থেকে মাসে মাসে যা সুদ পাই তাতে আমার বেশ ভালোভাবেই চলে যায়। তাছাড়া আরও কিছু টাকা পয়সা রয়েছে যেগুলো আমি সুদে খাটাই। সত্যি বলতে আমার কোথাও গিয়ে কিছুই করার ক্ষমতা নেই। আমার সমস্ত কাজকর্ম এই যদুনাথ দেখে। ওর বয়স কিন্তু খুব একটা বেশি নয়, মাথার চুলে এখনই পাক ধরেছে। ছেলেটার লেখাপড়ায় যেমন ভালো তেমন বেশ বুদ্ধিও রয়েছে। এমনকি একা হাতে আমার বাড়ির সমস্ত কাজকর্মও করে। বাবার সময় থেকেই যদুনাথের বাবা আমাদের বাড়িতে কাজ করত। তারপরে যদুনাথ পড়াশুনো করে চাকরির চেষ্টা করেছিল, কিন্তু এ বাজারে তার চাকরি জোটেনি। তারপরে ওকে আমি আমার কাছেই রাখি। সত্যি বলতে ওকে কখনো বাড়ির কাজের লোক বলে কিন্তু আমি ভাবিনি, সবসময় এ বাড়ির ছেলে বলেই ভাবতাম। আর সেও আমায় নিজের লোকের মতোই দেখে। সে কথা বলতে আর আমি কার্পণ্য করব না, তা সে কথা এখন থাক। আসলে যদুনাথ আমার সুদের ব্যবসার দিকটা দেখে। বাড়িতে লোকে টাকা নিতে আসে, সেই পত্র যদুনাথ নিজের কাছে রাখে, তারপর টাকা বুঝেও নেয় সে। আমার প্রথম লাঠিটা যদুনাথ নিজেই কিনে এনে দিয়েছিল, তা প্রায় বছর দুয়েকের আগে হবে। সম্প্রতি মাসখানেক আগে আমার লাঠিটা কোথায় যেন হারিয়ে গেছে। সত্যি বলতে আমার একটু ভুলও মন রয়েছে। সারাদিন তো আর বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। এখন না হয় পায়ের ব্যথাটা একটু বেড়েছে বলে বিছানাতে শুয়ে থাকি। মাসখানেক আগে পর্যন্ত তখন লাঠি নিয়ে বিকেলের দিকে আর একদম সকালের দিকে একটু বেরিয়ে পড়তাম। আমি একাই যেতাম। ওই সময়টা আমার সঙ্গে কেউ থাকুক সেটা আমার ভালো লাগে না। যদুনাথ যেতে চাইতো, কিন্তু তাকে আমি জোর করেই নিতাম না। মাস দুয়েক আগে আমার লাঠিটা হারিয়ে যায়। তারপর যদুনাথ আমায় আবার একটা নতুন লাঠি এনে দেয়। সেই লাঠিটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। এবার আসল কথাটা বলি। আমার সেই পছন্দের লাঠিটা নিয়ে আমি শেষবার সপ্তাহখানেক আগে বাড়ির বাইরে বেরিয়েছিলাম। তখনও পায়ের ব্যথাটা এত প্রবলভাবে শুরু হয়নি। এই দেখুন না, আমায় পায়ের ব্যথার জন্য রীতিমতো ওষুধও খেতে হয়। লাঠিটা সকালের দিকে নিয়ে বেরিয়ে সামনের মাঠের কাছে একটা বেঞ্চে বসেছিলাম। বেশ কিছুক্ষণ লাঠি নিয়ে একটু এদিক ওদিক হাঁটা চলা করেছি। পার্কে সকালের দিকে আমার মতো বেশ বয়স্ক লোকজন অনেকেই আসে। তাদেরই একজনের সাথে পার্কের সেই বেঞ্চে বসে বেশ কিছুক্ষণ কথাও বলেছি। এখন সমস্যা হলো, সেই লোকটার হাতে লাঠিটা প্রায় আমারটার মতনই দেখতে। তা নিয়ে আমাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ হাসাহাসিও হয়েছে, বুঝতে পারলেন ব্যোমকেশবাবু। তারপর আমি আমার মতো উঠে বাড়িতে চলে এসেছি, কিন্তু সেই ভদ্রলোকের বাড়ির ঠিকানা আমি জানতাম না। এবার সেই ভদ্রলোকের সাথে পরদিন আবার দেখা হওয়ার কথা। এদিকে আমি বাড়িতে এসেই বুঝতে পেরেছি আমি ভুল করে ভদ্রলোকের লাঠিটা নিয়ে চলে এসেছি। ভদ্রলোক আমার থেকে সামান্য খাটো, তার হাতে লাঠিটা আমার থেকে সামান্য ছোট ছিল। আমার লাঠিটা ছিল একটু বড়। বাড়ি ফেরার সময় কিন্তু ব্যাপারটা তেমন একটা মনে হয়নি।
বাড়িতে ফিরে লাঠিটা ঝুলিয়ে রাখতে গিয়ে সমস্যাটা চোখে পড়ে। আসলে লাঠিটা ঝুলিয়ে রাখলে লাঠির নিচটা আমার ঘরের মেঝে পর্যন্ত আসে। ওই লাঠিটা ঝুলিয়ে রাখতে গিয়ে দেখি মেঝে পর্যন্ত আসছে না, তার থেকে সামান্য উপরে। প্রথমে ব্যাপারটা খেয়াল করিনি, পরে দুপুরের দিকে বিছানায় বসে রয়েছি, এমন সময় ব্যাপারটা চোখে পড়ল। তা আমি যদুনাথকে দেখে ব্যাপারটা বললাম। তখনও বুঝতে পারিনি যে লাঠিটা বদল হয়ে গেছে। পরে যদুনাথ দেখে শুনে বলল, লাঠিটা নাকি একটু অন্যরকম, সেটা বোঝা সম্ভব নয়, তবে হাতলের কাজটা লক্ষ্য করলেই বোঝা যায়। আমার লাঠির হাতলটা বেশ ঘোরানো, আর তার ভেতরের দিকে বেশ ভাঁজ খেলানো, যাতে হাত দিয়ে ধরতে সুবিধা হয়। কিন্তু এই লাঠিটা অতি সাধারণ। যদুনাথ আমার জন্য লাঠিটা বেছে বেছে নিয়ে এসেছিল, তাই মনটা একটু খারাপ হয়ে গেল। ভাবলাম পরদিন সকালে গিয়ে না হয় ভদ্রলোকের কাছ থেকে লাঠিটা নিয়ে আসব। সেদিন রাত থেকেই এই পায়ের ব্যথাটা শুরু হলো। যদুনাথ রাতেই ডাক্তারকে ডেকে আনলো। তারপর সেই যে বিছানায় পড়লাম, আর উঠতে পারলাম না। এখনো উঠে বাথরুম পর্যন্ত যেতেও কষ্ট হয় ব্যোমকেশবাবু। লাঠির ব্যাপারটা এর মধ্যে ভুলেই গিয়েছিলাম। মাত্র 3 দিন পরে লাঠির কথাটা মনে পড়তেই যদুনাথকে বললাম সকালের দিকে মাঠে গিয়ে লোকটাকে খুঁজতে। কিন্তু যদুনাথ পরপর 2 দিন মাঠে গিয়েও লোকটাকে কিন্তু দেখতে পেল না। লোকটার ঠিকানাও আমি জানি না। এবার লোকটাকে লাঠিটা ফেরত না দিলে তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু ব্যোমকেশবাবু, এসব আমার ভালো লাগে না। আমার জিনিস, তা ভালো হোক খারাপ হোক, তা আমার কাছে থাকুক। ভদ্রলোকের লাঠিটা ফেরত দেওয়া দরকার। এখন আপনিই বলুন, এই অবস্থায় আমি কি করি? ব্যোমকেশের মুখটা দেখে মনে হলো সে যেন হতাশ হয়েছে। সেভাবেই বলল, আপনি এখন চাইছেন আমি ভদ্রলোককে খুঁজে বার করে তার লাঠিটা তাকে ফেরত দিই, তাই তো? হ্যাঁ ব্যোমকেশবাবু, আমি বুঝতে পারছি ব্যাপারটা আপনার কাছে ঠিক তদন্ত বলে মনে হচ্ছে না। আপনি খুন চুরি এসবের তদন্ত করবেন। আপনাকে একটা সামান্য লাঠির ব্যাপারে আমি বলতে বসেছি, আর সেটা আপনার ঠিক মনে হচ্ছে না। কিন্তু ব্যোমকেশবাবু, লোকটাকে পরপর 3 দিন মাঠে পাওয়া যায়নি, অথচ লোকটা কিন্তু প্রতিদিন মাঠে আসতো। সেই ব্যাপারটাই আমি কিছুই বুঝতে পারছি না, যে লোকটা হঠাৎ মাঠে আসা ছেড়ে দিল কেন। সত্যি কথা বলতে, কাল আমি যদুনাথকে মাঠে পাঠিয়েছিলাম, কিন্তু সে এসে বলেছে লোকটাকে নাকি দেখা যায়নি, আর যারা ছিল তারা কিছুই বলতে পারল না। দেখুন রমাকান্তবাবু, এই ব্যাপারে আপনি পুলিশের সাহায্য নিতে পারেন। পুলিশকে লোকটার ব্যাপারে একটা মোটামুটি ধারণা দিলে তারা খোঁজার চেষ্টা করতে পারে। আর ওই মাঠে তিনি আসতেন যখন, নিশ্চয়ই আশেপাশে কোথাও থাকতেন। সে ব্যাপারটা খোঁজ নিলে তার বাড়িটা বেরিয়ে পড়বে। এমন একটা ব্যাপারে আমার সাহায্য আপনার প্রয়োজন হবে বলে তো মনে হয় না। ব্যোমকেশ যখন কথাগুলো বলে চলল, তখন রমাকান্ত বাবুর মুখে একটা অদ্ভুত হাসি আমি দেখতে পেলাম। ব্যোমকেশের কথা শেষ হতেই রমাকান্ত বাবু বললেন, ব্যোমকেশবাবু, আসলে লাঠিটা ফেরত দেওয়ার কথা তো রয়েছেই, তবে আরও একটা ব্যাপার রয়েছে। এটাকে আপনি কি বলবেন আমি জানি না। আমার কেমন যেন মনে হচ্ছে ওই ভদ্রলোকের কোনো একটা বিপদ ঘটেছে ব্যোমকেশবাবু। ছোটবেলা থেকেই আমার এমনটা হয়, কোনো ব্যাপারে কিছু একটা মনে হলে সেটা সত্যি হয়। আমার মনে হয়েছে ভদ্রলোকের কোনো একটা বিপদ ঘটেছে, আর আমার কেন জানি না মনে হচ্ছে এই সব কিছুর সাথে লাঠিটা জড়িয়ে রয়েছে। ভদ্রলোকের শেষ কথাগুলো শুনে আমি চমকে উঠলাম। ব্যোমকেশ অদ্ভুতভাবে ভদ্রলোকের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক আছে রমাকান্তবাবু, আপনি যখন বলছেন তাহলে তাই হোক। লাঠিটা একবার আমায় দেখাতে হবে। সে কথায় রমাকান্ত বাবু যদুনাথকে ডাকলেন।
যদুনাথ এসে ঘরের এক আলমারির ভেতর থেকে একটা লাঠি বার করে এনে দিল। বোধহয় লাঠিটা সযত্নে যদুনাথ তুলে রেখেছিল। লাঠিটা ব্যোমকেশের হাতে এনে দিতেই আমি লাঠিটার দিকে ঝুঁকে পড়লাম। অতি সাধারণ একটা লাঠি, অনেকটা খয়েরি রঙের। লাঠিটা দেখে বেশ দামি বলেই মনে হয়। লাঠিটা হাতে নিয়ে ব্যোমকেশ বলল, আপনি নিশ্চিত রমাকান্তবাবু এই লাঠিটা আপনার নয়? একেবারে নিশ্চিত ব্যোমকেশ বাবু। লাঠিটার হাতলটা দেখুন, একদম সহজ সাধারণ। আমার লাঠিটার হাতলে লাঠি ধরার জন্য বেশ সুন্দর একটা কায়দা করা ছিল। রমাকান্তবাবু সমর্থনের জন্য যদুনাথের দিকে তাকাতেই সে বলে উঠল, হ্যাঁ ব্যোমকেশ বাবু, লাঠিটা আমি নিজে পছন্দ করে কিনেছিলাম। এটা সেই লাঠি নয়, এটা অন্য কোনো লাঠি। ব্যোমকেশ আরও কিছুক্ষণ লাঠিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তারপর লাঠিটা বিছানার একপাশে রেখে বলল, দেখুন, এমন একটা কেস সচরাচর আমি হাতে নিই না, তবে আপনার মনে হচ্ছে এই ভদ্রলোকের কোনো একটা বিপদ ঘটেছে, তাই তিনি মাঠে সকালে আসছেন না, আর আপনার লাঠিটা তাকে ফেরত দেওয়া হচ্ছে না। আপনার অনুমান সত্যি কি মিথ্যা তা আমি জানি না, তবে আপনার এই কেসটা আমি হাতে নিলাম। তবে তার জন্য এই লাঠিটা আমায় নিয়ে যেতে হবে। আমি আপনাকে কথা দিচ্ছি, ভদ্রলোককে খুঁজে বার করে আমি তার লাঠিটা তাকে ফিরিয়ে দেব এবং আপনার লাঠিটা আপনাকে এনে দেব। তাছাড়া আপনিও চেষ্টা করুন, যদুনাথ সকালের দিকে মাঠে যাক, যদি সে ভদ্রলোকের সঙ্গে দেখা হয় তাহলে তো হয়েই গেল, না হলে আমি আমার মতো করে চেষ্টা করছি। ভদ্রলোকের একটা মোটামুটি ধারণা আমায় দিন তো। রমাকান্তবাবু ভদ্রলোকের মোটামুটি একটা ধারণা দিলেন। তার মাথার চুল প্রায় সাদা, মুখের দাড়িও সাদা রঙের। ভদ্রলোকের চোখে একটা হাই পাওয়ারের চশমা, তার পরনে বেশিরভাগ সময় ধুতি আর সাদা রঙের পাঞ্জাবি থাকত। তিনি পায়ে কালো রঙের চামড়ার জুতো পরতেন। মোটামুটি আন্দাজ করা যায় ভদ্রলোক অর্থবান পরিবারের লোক। তার হাতে দুটো সোনার আংটিও ছিল। ভদ্রলোকের সাথে রমাকান্তবাবুর যে কয়েকদিন কথাবার্তা হয়েছে, সে কথাবার্তা তিনি কিছু আমাদের বললেন, তবে তা থেকে তেমন কিছুই জানা গেল না। আমরা রমাকান্তবাবুর বাড়ি থেকে সেই লাঠিটা নিয়ে বেরিয়ে এলাম। তখন আমাদের সাথে দেখা হলো বাড়ির দারোয়ানি। গাড়িতে করে বাড়ি পর্যন্ত আসার সময় ব্যোমকেশ কিন্তু চুপ করে রইল। বাড়িতে ঢুকে লাঠিটা ঘরের একপাশে হেলান দিয়ে রেখে চেয়ারের উপরে বসে আমি এবারে প্রশ্ন করলাম, তা ব্যোমকেশ, তুমি রমাকান্তবাবুর কেসটা নিলে কি মনে করে? একজনের একটা লাঠি বদল হয়ে গেছে, সেই লাঠিটা তোমায় বদলে দিতে হবে। তুমি এমন কোনো কেস হাতে নেবে বলে আমার তো জানা ছিল না। অজিত, কেসটায় হয়তো তেমন কিছুই নেই, তবে একবার তদন্ত করে দেখা যেতেই পারে। একটা কথা ভেবে দেখো, রমাকান্তবাবুর দেখা সেই ভদ্রলোক আগে সকালে মাঠে আসতেন, অথচ রমাকান্তবাবুর সঙ্গে তার লাঠিটা বদল হওয়ার পরেই তিনি মাঠে আসা বন্ধ করে দিলেন। ব্যাপারটা একটু ভাবার মতো না? ভদ্রলোকের না আসার পেছনে তো অনেক কারণ থাকতে পারে। রমাকান্তবাবু যেমন লাঠি ব্যবহার করেন তেমন তিনিও লাঠি ব্যবহার করেন, তার মানে তার পায়ের কোনো সমস্যা রয়েছে। আর রমাকান্তবাবু যা বর্ণনা দিলেন তাতে মনে হয় ভদ্রলোকের বেশ বয়স হয়েছে। অন্য কোনো সমস্যা হতে পারে, শারীরিক অসুস্থতা কিংবা আরো অন্য কিছু। হতেই পারে অজিত, তবু আমার মনে হচ্ছে দেখাই যাক না। আর রমাকান্তবাবুর এই লাঠিটার পেছনে না হয় দুটো দিন নষ্ট হলো, কিন্তু যদি তেমন কিছু বেরিয়ে আসে তাহলে। ব্যোমকেশের কথায় আমি আর কিছু বললাম না, নিজের ঘরে চলে গেলাম। বুঝতে পারছিলাম না ব্যোমকেশ কেসটা হাতে কেন নিল, তবে কেসটার সমাধান যে এইভাবে হবে তখনও আমি সেটা ভাবতে পারিনি। পরদিন সকাল থেকেই বোধহয় ব্যোমকেশ লাঠিটার ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করেছিল। আসলে লাঠিটার ব্যাপারে নয়, ব্যোমকেশ খোঁজ খবর নেওয়া শুরু করেছিল সেই লোকটার ব্যাপারে। পরদিন সকালে সে কোথায় যেন বেরিয়ে পড়ল, ফিরে এলো বেশ দুপুরের দিকে। আমায় সে বলল, যদুনাথ চেষ্টা করেছে ঠিকই অজিত, কিন্তু আমি নিজেও একবার সেই মাঠে গিয়ে বাকি লোকজনদের সঙ্গে কথাবার্তা বলে সেই লোকটার ব্যাপারে খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম আর কি, কিন্তু কেউই তার ব্যাপারে তেমন কিছু জানে না। তবে অনেকেই তাকে এই মাঠের বেঞ্চে বসে থাকতে দেখেছে, আর হাতে যেটা লাঠি থাকে সেটাও সকলেই বলেছে। এমনকি রমাকান্তবাবুকেও দেখেছে, তবে লোকটা তারপরে কিন্তু আর মাঠে আসেনি। কিন্তু এভাবে তো তার বাড়ির ঠিকানা খুঁজে পাওয়া যাবে না ব্যোমকেশ। মনে হচ্ছে আমায় পুলিশের সাহায্য নিতে হবে। পুলিশের কাছে লোকটার বিবরণ দিলে তারা যদি কিছু একটা করতে পারে। ব্যোমকেশ টেলিফোনে দাসবাবুর সাথে এই বিষয়ে কিছুক্ষণ কথা বলল। তারপর দাসবাবুকে লোকটার ব্যাপারে খোঁজ খবর নিতে বলে দিল। টেলিফোন রেখে নিচের টেবিলে এসে মূর্তিটা নিয়ে আবার বসল। আমি একসময় প্রশ্ন করলাম, আচ্ছা ব্যোমকেশ, লাঠিটা বদল করার পেছনে কোনো কারণ নেই তো?
এই ভদ্রলোক ইচ্ছে করেই রমাকান্ত বাবুর লাঠিটা আবার বদল করে নেননি তো? একটা ব্যাপার দেখো, সেই দিনের পর থেকে ভদ্রলোক আর মাঠে আসেননি। তার তো কোনো একটা কারণ থাকতে পারে। ব্যোমকেশ আমার কথায় ঘরের এক পাশ থেকে লাঠিটা তুলে আনলো। তারপর বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। এক সময় বলল, রমাকান্তবাবু অন্যের জিনিস সম্পর্কে বেশ খেয়াল রাখেন অজিত। লাঠিটার তলায় কিন্তু সামান্য মাটিও লেগেনি। ভদ্রলোক মনে হয় লাঠিটা ব্যবহারই করেননি, বাড়িতে আনার পরে আলমারিতেই তুলে রেখেছিলেন। লাঠিটা দেখে আমারও সেটাই মনে হয়েছিল। ব্যোমকেশ লাঠিটা নিয়ে বেশ কিছুক্ষণ খাটাখাটি করতে লাগলো, কিন্তু বোঝা কিছুই গেল না। আমিও একসময় হাল ছেড়ে দিলাম। মনে মনে ভাবলাম, ব্যোমকেশ এবার এমন একটা কেস হাতে নিয়েছে যে কেসে কিছুই নেই একটা হারানো লাঠি ছাড়া। সন্ধ্যাবেলার দিকেই বোধহয় দাসবাবু টেলিফোন করে কোনো একটা খবর জানালেন, আর সেটা শুনে ব্যোমকেশ চিন্তিত হয়ে পড়ল। তারপর আমার ঘরে এসে বলল, অজিত, একটা ব্যাপার ঘটেছে। রমাকান্তবাবু যেদিন লাঠিটা বদলে এনেছিলেন তার প্রায় 2 দিন পরে ওই কাছাকাছি একটা এলাকায় এক ভদ্রলোক খুন হয়েছেন। তবে খুনটা হয়েছে চুরি করতে গিয়ে বাধা পেয়ে বোধ হয়। অন্তত বাড়ির লোক তো তেমনটাই বলেছে। বাড়ির লোক বলেছে রাতের বেলা চোর এসেছিল, কারণ ঘরের দরজা খোলা ছিল। পরদিন সকালে তারা উঠে দরজা খোলা দেখতে পেয়েছে এবং ভদ্রলোকের ঘরে ঢুকে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছে। আমাদের অনুসন্ধান করা লোকটার সঙ্গে কিন্তু আমাদের খুঁজতে থাকা লোকটার কিছুটা মিল রয়েছে। অন্তত দাসবাবু সেটাই জানিয়েছেন। একবার কি তার বাড়িতে যাবে? আমার তো মনে হয় আমরা না গিয়ে বরং রমাকান্ত বাবুকে পুলিশের গাড়িতে করে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক। তিনি দেখলেই তো বুঝতে পারবেন। কিন্তু সমস্যা হলো আবার ভদ্রলোক খুন হয়ে গেছে। কিছুই তো বুঝতে পারছি না গো, কি করলে ভালো হয়? একটা কাজ করা যাক, তুমি আর আমি গিয়ে প্রথমে দেখে আসি। লাঠিটার ব্যাপারে একবার কথা বলে নেওয়া যাবে। তারপর যদি মনে হয় এই ভদ্রলোক সেই ভদ্রলোকই, তাহলে লাঠিটা অন্তত তার বাড়ির লোককে ফেরত দিয়ে আসা যাবে। আর তারপর রমাকান্তবাবুকে ব্যাপারটা জানিয়ে দিলেই হবে। তিনি আমাদের ভরসা তো করছেনই। ব্যোমকেশের কথায় আমিও মনে মনে নিশ্চিন্ত হলাম, আমরা গিয়ে না হয় দেখেই আসি। তাই পরদিন সকালে দাসবাবু যখন আমাদের নিতে এলেন, তখন আমরা 3 জন মিলে পৌঁছলাম সেই ভদ্রলোকের বাড়িতে। জানা গেল ভদ্রলোকের নাম অবিনাশ মুখুজ্জে। হিসেব মতো দেখতে গেলে ভদ্রলোকের খুনটা হয়েছে রমাকান্তবাবু লাঠির বদলের প্রায় 2 দিন পরে। কোন একটা কাজে অবিনাশবাবু আগের দিন রমাকান্তবাবুর সেই মাঠে গিয়ে পৌঁছায়নি, আর সেদিন রাতেই তিনি খুন হয়েছে। দাসবাবু প্রথমে আমাদের জানিয়েছিলেন চোর চুরি করতে এসে বাধা পেয়ে ভদ্রলোককে খুন করেছে, কারণ ভদ্রলোক থাকতেন বাড়ির নিচের তলায়। বাড়ির দরজা থেকে তার ঘর প্রথমেই পড়ে, চোর বোধহয় তার ঘরেই ঢুকেছিল। ভদ্রলোক রাতে ঘরের দরজা খোলা রেখেই ঘুমোতেন। বয়স্ক মানুষ, তাছাড়া সামান্য শ্বাসকষ্টের সমস্যা ছিল, তাই দরজা খোলা রাখতে হতো তাকে। চোর সেই সুযোগটাই নিয়েছে বলে পুলিশ এবং বাড়ির লোকের অনুমান। কিন্তু ব্যোমকেশ যেন গোটা ব্যাপারটা শুনে কেমন চিন্তিত হয়ে রইল। ভদ্রলোকের স্ত্রী এবং তার ছেলের বউ আমাদের সাথে কথাবার্তা বললেন। বেশ কিছুক্ষণ কথাবার্তার পরে ব্যোমকেশ একসময় প্রশ্ন করল, আচ্ছা, অবিনাশবাবুর লাঠিটা কোথায় আছে বলতে পারবেন? অবিনাশবাবুর ছেলে আমাদের কথায় উত্তর দিলেন। তিনি বললেন, সেটা তো ঠিক বলতে পারবো না ব্যোমকেশ বাবু, বাবার ঘরের লাঠিটা কিন্তু আমরা দেখিনি। ব্যোমকেশ এ কথায় কেমন যেন আশ্চর্য হলো। তারপরে বলল, কিন্তু আপনারা যে বললেন আপনার বাবা সেদিনের পরে আর বাড়ি থেকে কোথাও বেরোননি, তাহলে তার লাঠিটা তো ঘরেই থাকার কথা। সেটা থাকার কথা, তবে বাবা যদি মনের ভুলে অন্য কোথাও রেখে আসেন সেটাও হতে পারে। আর তাছাড়া এমন একটা ব্যাপার ঘটে গেল, তার মধ্যে লাঠির কথা আমাদের মনে ছিল না। আপনি বললেন বলে মনে পড়ল, সে ঘরে আমরা কিন্তু কোনো লাঠি দেখিনি। আসলে রমাকান্তবাবু নামে এক ভদ্রলোকের সঙ্গে আপনার বাবার লাঠিটা সেদিন বদলে গিয়েছিল। আপনার বাবা ভুল করে তার লাঠিটা নিয়ে চলে এসেছিলেন। রমাকান্তবাবু তার লাঠিটা নিয়ে গিয়েছিলেন। এবার রমাকান্তবাবু সেই লাঠিটা ফেরত দিতে চেয়েছেন। আপনাকে আমি রমাকান্তবাবুর ঠিকানাটা দিয়ে যাচ্ছি, আপনি সময় করে একবার গিয়ে লাঠিটা নিয়ে আসবেন। আরেকটা প্রশ্ন, সমরেশবাবু, আপনার বাবার ঘর থেকে ঠিক কি চুরি গেছে বলুন তো? বাবার ঘর থেকে তেমন কিছু চুরি যায়নি। আমার মনে হয় চোর চুরি করতে এসে ভয় পেয়ে খুনটা করে বসে, তারপর কিছু চুরি না করেই চলে যায়। রাতের বেলা কি আপনারা কোনো শব্দ শুনেছিলেন, কিংবা আপনার বাবার চিৎকার? না ব্যোমকেশ বাবু, সেদিন মা বাড়িতে ছিল না, শহরের বাইরে আমাদের এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন।
আমি আর আমার স্ত্রী বাড়িতে ছিলাম, কিন্তু আমরা কোনো শব্দ শুনতে পাইনি। ব্যোমকেশ যেন কিছু একটা ভাবল, কিন্তু সেই মুহূর্তে কিছু বলল না। রমাকান্ত বাবুর বাড়ির ঠিকানাটা সমরেশ বাবুকে দিয়ে চলে এলো। আমি একটা ব্যাপার ভাবছিলাম, কিন্তু তখনই কিছু বললাম না। দাসবাবু আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে যাওয়ার পরে ব্যোমকেশের ঘরে এসে ঢুকে পড়লাম। এই ব্যোমকেশ, সমরেশ বাবুকে মিথ্যে কথা বললে কেন? তুমি বললে কেন যে লাঠিটা রমাকান্ত বাবুর বাড়িতে আছে? আমার একটা সন্দেহ হচ্ছে অজিত। আমার মনে হচ্ছে এই কেসটা শুধু লাঠি হারিয়ে যাওয়াতে সীমাবদ্ধ থাকবে না। এই কেসটার পেছনে আরো অনেক কিছু রয়েছে। তাই সমরেশ বাবুকে রমাকান্ত বাবুর ঠিকানাটা দিয়ে এলাম। আমি ব্যোমকেশের কথায় অবাক হয়ে গিয়ে বললাম, তুমি আসলে কেসটা নিয়ে কি ভাবছো বলো তো? অবিনাশবাবুর মৃত্যুটা হয়েছে রাতের বেলা। তিনি ঘরের দরজা খোলা রেখে ঘুমোতেন। সে কথা তো চোরের জানার কথা নয়। যদি মনে করি চোর কোনোভাবে জেনে ফেলেছিল, তাহলে সে বাড়িতে ঢুকে অবিনাশবাবুকে ছুরি দিয়ে আঘাত করে খুন করলো, অথচ তার বাড়ির কেউ তার চিৎকার শুনতে পেল না। অবিনাশবাবুর স্ত্রী যেদিন বাড়িতে নেই, একমাত্র সেদিনই চোর এলো। আর অবিনাশবাবুর খুনটা হলো, কিন্তু চোর কিছুই চুরি করল না, অথচ অবিনাশবাবুর বাড়ি থেকে তার লাঠিটা চুরি হয়ে গেল। কেমন একটা অন্যরকম ব্যাপার বলে মনে হচ্ছে না অজিত? তুমি কি মনে করছো অবিনাশবাবুর মৃত্যুটা স্বাভাবিক নয়? চোর তাকে খুন করেনি? আর যদি সেটাই হয়, তাহলে অবিনাশবাবুকে অন্য কেউ খুন করতে যাবে কেন? ব্যোমকেশ বেশ কিছুক্ষণ চুপ করে ভাবল। তারপর ঘরের কোণে রাখা লাঠিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, ওই লাঠিটা অজিত, আমার কেমন যেন মনে হচ্ছে এই লাঠিটার জন্যই এই সব কিছু ঘটেছে, কিন্তু আসল সূত্রটা আমি কিছুতেই খুঁজে বার করতে পারছি না। কথাটা শুনে আমিও খানিকটা অবাক হলেও কিছুই বললাম না, কারণ ব্যোমকেশ ততক্ষণে উঠে গিয়ে ঘরের কোণ থেকে লাঠিটা তুলে এনেছে। তারপর লাঠিটা নিয়ে বেশ কিছুক্ষণ ধরে দেখতে দেখতে হঠাৎ একটা অবাক কাণ্ড করল। লাঠিটার হাতলটা ধরে একটা মোচড় দিতেই হাতলটা খুলে তার হাতে চলে এলো। ব্যোমকেশ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর লাঠিটা হাতে নিতে দেখা গেল লাঠিটা ফাঁপা। লাঠিটার ভেতরে খানিকটা গোল মতো জায়গা রয়েছে। সেই ভেতরে কিছু একটা আছে বলে ব্যোমকেশের মনে হচ্ছিল। ব্যোমকেশ লাঠিটা উপর করে মেঝের উপর 2-3 বার ধাক্কা দিতে লাঠিটার ভেতর থেকে একটা কাগজের মতো কি বেরিয়ে এলো। ব্যোমকেশ আর আমি দুজনেই এই ঘটনায় অবাক হয়ে গিয়েছিলাম। মেঝের উপর পড়া কাগজটায় অতি সাধারণ কিছু যে হতে পারে না, তার ধারণা আমরা দুজনেই করতে পেরেছিলাম। তাই তাড়াতাড়ি সেটা তুলে নিয়ে টেবিলের উপর খুলে ধরতেই বোঝা গেল আসলে সেটা একটা উইল। ব্যোমকেশ সেটা ভালো করে বেশ কিছুক্ষণ পড়ল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, এবার আমি নিশ্চিত অজিত, খুনটা এই লাঠিটার জন্যই হয়েছে, আর তার জন্যই ভদ্রলোকের ঘরে লাঠিটা পাওয়া যায়নি। কিন্তু সেদিন রমাকান্ত বাবুর সঙ্গে অবিনাশবাবুর লাঠিটা বদল হয়ে যাওয়ায় খুনির বোধহয় সমস্যা হয়ে গেছে। উনি আসলে এই লাঠিটা চুরি করতে চেয়েছিল, কিন্তু লাঠিটা রমাকান্ত বাবুর কাছে চলে এসেছে। তাই রমাকান্ত বাবুর সাধারণ লাঠিটা চোর চুরি করতে পেরেছে। একবার পড়ে দেখো অজিত। আমি উইলটা পড়ে দেখলাম, এটা যে অবিনাশবাবু করেছেন সেটা বোঝা যায়। তবে এই উইলে অবিনাশবাবু তার সমস্ত সম্পত্তি কোনো একটি মেয়েকে দিয়ে গেছেন, যতদূর আমরা বুঝতে পেরেছি। অবিনাশবাবু তাহলে একটা মেয়েকে উইলটা দিয়ে গেছেন। তাহলে কি অবিনাশবাবুর কোনো মেয়ে রয়েছে? কিন্তু তাহলে তিনি তার ছেলেকে অন্তত অর্ধেক সম্পত্তির কথা বলে যেতেন। অবিনাশবাবু বুঝতে পেরেছিলেন তার প্রাণের আশঙ্কা রয়েছে, তাই তিনি উইলটা তৈরি করিয়েছিলেন। উইলের তারিখটা দেখলেই তুমি বুঝতে পারবে ওটা মাত্র মাসখানেক আগে তৈরি করা হয়েছে। আর উইলে যে মেয়েটির নাম রয়েছে, যতদূর সম্ভব সে মেয়েটি অবিনাশবাবুর মেয়ে। ধারণা করা যাচ্ছে তার বিয়ে হয়ে গেছে, সে এখন অন্য কোথাও রয়েছে, কিন্তু তার ছেলেকে সমস্ত কিছুর মধ্যে অন্তত কিছুটা দিয়ে গেলেন না কেন? তার মানে তার ছেলের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো নয়, আর তাই খুব। ব্যোমকেশ কি একটা যেন বলতে গিয়েও চুপ করে গেল। তার বদলে উঠে গিয়ে টেলিফোনে বোধহয় রমাকান্ত বাবুর বাড়িতে টেলিফোন করল। বেশ কিছুক্ষণ যদুনাথের সাথে কথাবার্তা বলে টেলিফোন রেখে দিল। আমি একটা ব্যাপার আন্দাজ করতে পেরেছিলাম যে ফোন কিংবা চুরি এই লাঠিটার জন্যই হয়েছে। তবে ব্যোমকেশ যে আন্দাজ করেছে সেটাই যদি হয়, তাহলে তার মোটিভ কি থাকতে পারে? সম্পত্তির জন্যই কি? কিন্তু সেটাই যদি হয়, তাহলে ব্যোমকেশ তাকে ধরবে কি করে?
সাথে সাথেই আমার মনে পড়ল ব্যোমকেশ রমাকান্ত বাবুর কাছে এই লাঠিটা রয়েছে বলে দাবি করেছে। তার মানে কি ব্যোমকেশ সব বুঝে শুনেই ওই কথাটা বলেছিল? ব্যোমকেশ হঠাৎ করে লাঠিটা মেঝে থেকে তুলে নিয়ে তার হাতলটা লাগাতে লাগাতে বলল, অজিত, আর দেরি করা ঠিক হবে না। এই লাঠিটা এক্ষুনি আমায় রমাকান্ত বাবুর বাড়িতে পৌঁছে দিতে হবে। আশা করা যায় সমরেশবাবু আজ না হলে কাল রমাকান্ত বাবুর বাড়িতে আসবেন। শুধু তুমি নয়, আমিও যাব তোমার সাথে। তবে আরও একটা কাজ করলে ভালো হয় না? তুমি একবার যদুনাথকে টেলিফোন করে বলে দাও, যদি সমরেশবাবু এর মধ্যে চলে আসে তাহলে তাকে যেন বসতে বলা হয়। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে হাসল, তারপরে বলল, সে কাজটা আমি ইতিমধ্যে করে ফেলেছি। আর দাসবাবুর মানে থানা টেলিফোন নাম্বারটাও তার কাছে রয়েছে। যদি তেমন কোনো সমস্যা হয় তাহলে যদুনাথ সরাসরি থানায় টেলিফোন করবে। ব্যোমকেশের উপস্থিত বুদ্ধির তারিফ না করে পারলাম না। একটু পরেই আমি আর ব্যোমকেশ গিয়ে পৌঁছলাম রমাকান্ত বাবুর বাড়িতে। মনে হয় তিনি সমস্ত কিছুই জানতে পেরেছিলেন। আমাদের ঢুকতে রেখেই তিনি বললেন, ব্যোমকেশ বাবু, আপনাকে আমি বলেছিলাম না, আমার মনে হচ্ছে ওই ভদ্রলোকের সাথে কিছু একটা ঘটেছে। তার নামটা আমার ঠিক মনে পড়ছিল না, তবে যদুনাথ আমায় যখন বলল তখন আমার সমস্তটাই মনে পড়ে গেল। এখন কি করবেন বলে ভাবছেন ব্যোমকেশ বাবু? বেশি কিছু নয়, আপনাকে শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে। আপনার কাছে এই লাঠিটা দাবি করতে যেই আসুক না কেন, তাকে আপনাকে বেশ কিছুক্ষণ এখানে আটকে রাখতে হবে। আর সেই সময় আপনি যদুনাথকে বলে আমায় টেলিফোন করে দেবেন। আশা করি টেলিফোনটা আপনার ঘরে থাকে, তাই তার সামনে তেমন কিছু বলতে পারবে না। আমায় টেলিফোন করে যদুনাথ শুধু এটাই বলবে যে আপনার টাকা গোনা হয়ে গেছে, আপনি এসে টাকাটা নিয়ে যেতে পারেন। তাহলে আপনাদের সামনে যে থাকবে সে মনে করবে আপনি এমন কারোর সঙ্গে কথা বলছেন যে আপনার সুদের টাকা নেয়। তাহলে সে আর সন্দেহ করবে না। তবে আমরা বাড়ি থেকে এখানে আসা পর্যন্ত তাকে কিন্তু আটকে রাখতে হবে। প্রয়োজন হলে আপনি থানাতেও টেলিফোন করে দিতে পারেন। থানাতে টেলিফোন করে আপনি একই কথা বললেই হবে। আর ব্যাপারটা আমি দাসবাবুকে জানিয়ে রাখব, আপনাদের কোনো অসুবিধা হবে না। তবে একটা কথা, আমরা কিন্তু বাড়ির ভেতরে আসব না, বাড়ির বাইরে থাকবো। কারণ লাঠিটা তার হাতে যাওয়ার পরে তার একটু একা হওয়া প্রয়োজন। আপনাদের সামনে এসে কিছুই করবে না, এখান থেকে তাকে বের হতে হবে। তাই মনে থাকে যেন আপনারা এমন কিচ্ছু করবেন না যাতে তার সন্দেহ হয়। গোটা ব্যাপারটা রমাকান্ত বাবু, যদুনাথ, এমনকি তার বাড়ির দারোয়ানের সাথে ভালো করে আলোচনা করে নিয়ে আমরা বেরিয়ে এলাম। ভেবেছিলাম সেদিনই হয়তো সমরেশবাবু রমাকান্ত বাবুর বাড়িতে গিয়ে পৌঁছবে, কিন্তু সেটা হলো না। তিনি গেলেন পরদিন সকালে। ব্যোমকেশের কাছে টেলিফোন আসতেই আমি আর ব্যোমকেশ বেরিয়ে পড়লাম। এদিকে ব্যোমকেশ একবার টেলিফোন করে দিয়েছিল দাসবাবুকে, তিনিও জিপ নিয়ে চলে আসবেন বলেই মনে হলো। আমি কিন্তু একটা উত্তেজনা বোধ করছিলাম, রমাকান্ত বাবুর বাড়িতে গিয়ে ঠিক কাকে দেখতে পাব সেটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না, সমরেশবাবু নাকি অন্য কাউকে। এর মধ্যে ব্যোমকেশ একটা কাজ করেছিল, সেই উইলে সাক্ষী হিসেবে যাদের নাম লেখা ছিল তাদের সাথে দেখা করেছিল। সাক্ষী হিসেবে কিন্তু অবিনাশবাবুর বাড়ির কেউই ছিল না, বরং অন্য দুজন লোক ছিল। তাদের কাছ থেকে সেই উকিলের ঠিকানাও জানা গেল। তার সাথে কথা বলে জানা গেল এই উইলের একটা কপি তার কাছে রয়েছে। আরও কিছু তথ্য ব্যোমকেশ জোগাড় করেছিল, যেগুলো আমাদের পরে কাজে লেগেছিল, সে কথা পরে বলবো। এখন রমাকান্ত বাবুর বাড়ির কথাটা বলা দরকার। রমাকান্ত বাবুর বাড়িতে আমরা যখন পৌঁছলাম ততক্ষণে বোধহয় অনেকটা দেরি হয়ে গেছে। দাসবাবুকে যেমন বলা হয়েছিল, বাড়ি থেকে বেশ খানিকটা দূরে তিনি পুলিশের গাড়িটা রেখেছে। কাছে একটা চায়ের দোকানে বসে দাসবাবু চা খাচ্ছিলেন। আমরাও সেখানে গিয়ে পৌঁছলাম, কারণ রমাকান্ত বাবুর বাড়ি থেকে বেরিয়ে অবিনাশবাবুর বাড়ির দিকে ফিরতে হলে এই রাস্তা দিয়েই আসতে হবে। রমাকান্ত বাবুর বাড়ি থেকে বেরিয়ে এসে ভাড়ার গাড়িতে উঠতে গেলেন যে সে কিন্তু সমরেশবাবু নয়, বরং তার স্ত্রী। তার হাতে সেই লাঠিটা তখনও ধরা রয়েছে। ব্যোমকেশের কথায় দাসবাবু আর আমি মিলে পুলিশের জিপে উঠে গাড়িটাকে অনুসরণ করতে লাগলাম। একসময় দেখতে পেলাম ভদ্রমহিলা গাড়ির মধ্যে বসেই লাঠিটা খুলে ফেলেছে, ভেতর থেকে কিছু একটা বার করার চেষ্টা করছেন। একটু পরেই ভেতর থেকে একটা কাগজ বেরিয়ে এলো, আর সেই কাগজে কি রয়েছে তা আমি জানি। কাগজটা দেখেই কিন্তু ভদ্রমহিলা হঠাৎ করে পেছনের দিকে তাকালেন আর গাড়ির লোকটাকে একটু জোরে চালানোর কথা বললেন। আমাদের গাড়ি তার পিছু নিল, তবে এতক্ষণ দাসবাবুর কথায় ড্রাইভার গাড়িটা আস্তে চালাচ্ছিল। এবার ব্যোমকেশের কথায় গাড়িটা নিয়ে গিয়ে সামনের গাড়িটার একদম সামনে দাঁড় করালো।
গাড়ির লোকটা চমকে গিয়ে গাড়ি থামালো। নেমে ভদ্রমহিলার কাছে গিয়ে ব্যোমকেশ বলল, লাঠির মধ্যে আপনি যেটা খুঁজছিলেন সেটা যে ওখানে নেই, সেটা যে আমার কাছে আছে, আর শুধু আমার কাছে নয়, তার একটা কপি আপনাদের পারিবারিক উকিলের কাছেও রয়েছে। আপনি আর আপনার স্বামী মিলেই যে অবিনাশবাবুকে খুন করেছিলেন সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, তবে এত করেও শেষ রক্ষা হলো না। সম্পত্তি আপনারা পাবেন না। মহিলা কিন্তু কোনো কথা বলল না। আমাদের পুলিশের জিপের সাথে সাথে গাড়িটা এগিয়ে চলল অবিনাশবাবুর বাড়ির দিকে। সমরেশবাবু বাড়িতেই ছিলেন। ভদ্রমহিলার সাথে কথা মতো আমরা বাড়ির বাইরে অপেক্ষা করতে লাগলাম। ভদ্রমহিলার ঘরের ভেতরে ঢুকলেন এবং সমরেশবাবুর সাথে তার বেশ উত্তেজিত কিছু কথাবার্তা হতে লাগলো। আমি, দাসবাবু আর ব্যোমকেশ বাড়ির বাইরে ঠিক সমরেশবাবুর ঘরের জানলার কাছে দাঁড়িয়ে সবকিছু শুনতে লাগলাম। শুনতে পেলাম সমরেশবাবু বলছেন, কিন্তু ওটা যদি পাওয়া না যায় তাহলে তো বিপদে পড়া গেল। বাবা আমার নামে কোনো সম্পত্তি দেবেন না বলেছিলেন, সবটাই দিদির নামে করে দেবেন। বাবাকে খুন করার পরেও যদি সম্পত্তি না পাই, তাহলে যদি আমরা ধরা পড়ে যাই। মহিলা কিছুই বললেন না, কারণ আমরা তাকে আগেই বলেছিলাম আমরা জানলার কাছেই থাকব। সমরেশবাবু আবার বললেন, কি হলো, তুমি কথা বলছো না কেন? ভদ্রমহিলা কিছু বলার আগেই ব্যোমকেশ বলে উঠল, উনি কথা বলছেন না কারণ আপনারা ধরা পড়ে গেছেন। আমার সন্দেহ আগেই হয়েছিল বাড়ি থেকে কোনো কিছু চুরি না হওয়ার জন্য। এখন আপনি নিজের মুখেই সেটা স্বীকার করলেন, তবে আদালতে আপনার দোষটা প্রমাণ করতে সামান্য অসুবিধা হবে বটে। তবে উইলের ব্যাপারটা রয়েছে। তাছাড়া সেদিন আপনার মা বাড়িতে ছিলেন না, বাবা একা ছিলেন। আরও কয়েকটা ব্যাপার রয়েছে যেগুলো দিয়ে কেসটা আমি ঠিক সাজাতে পারবো সমরেশবাবু। জানলার দিকে তাকিয়ে সমরেশবাবু আমাদের দেখতে পেয়ে কেমন যেন চমকে উঠলেন। তারপর হঠাৎ করেই ঘরের দরজার দিকে দৌড় দিলেন। দাসবাবু তৈরি ছিল। তিনি সামনের দিকে এগিয়ে গিয়ে বাড়ির বড় দরজার কাছে দাঁড়ালেন। সমরেশবাবু বাড়ির বাইরে বেরিয়ে এসেই দাসবাবুর হাতে ধরা পড়লেন। তারপরের গোটা ব্যাপারটা অতি সামান্যই, তবে ব্যোমকেশ বারবার বলেছিল, একটা অনুমানের ভিত্তিতে কিন্তু সমরেশবাবু তার স্ত্রীকে গ্রেফতার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ খুঁজে বার করা দরকার, কিন্তু দাসবাবু না হলে তাদের শাস্তি দেওয়াটা সহজ হবে না। সেদিন বিকেলে আমরা রমাকান্ত বাবুর বাড়িতে গিয়ে পৌঁছলাম। রমাকান্ত বাবুকে সমস্ত ব্যাপারটা খুলে বলতেই তিনি বললেন, ব্যোমকেশ বাবু, এবার বুঝতে পারছেন তো আমি আপনাকে কেন ডেকেছিলাম? আমার মন বলছিল কিছু একটা হয়েছে, তাই আপনার সময় নষ্ট করে সামান্য একটা লাঠি চুরি যাওয়ার ব্যাপারে আপনাকে তদন্ত করতে বলেছিলাম। এখন তো সবকিছুই আপনার সামনে রয়েছে। আপনার অনুমানের যে একটা ক্ষমতা রয়েছে তা আমি স্বীকার করছি রমাকান্তবাবু, তবে কেসটা হাতে নেওয়ার পরে আমারও মনে হয়েছিল কেসটা সহজভাবে শেষ হবে না। আমার বন্ধু অজিতকে আমি সে কথা বলেছিলাম। তা যাক, সমস্তটা ভালো ভালো মিটে গেছে, তবে আপনার লাঠিটা আপনাকে ফেরত দিতে পারছি না, তাই দুঃখিত। আশা করি যদুনাথ আপনার জন্য একটা নতুন লাঠি এনে দেবে। রমাকান্তবাবু আমাদের বিদায় জানালেন। তবে আর একটা কথা বলে রাখা দরকার, কয়েকদিন পরে যদুনাথ এসে আমাদের একটা সাদা খাম দিয়ে গিয়েছিল। সেইখানে রমাকান্তবাবু ব্যোমকেশের জন্য কিছু অর্থ এবং তার পারিশ্রমিক হিসেবে পাঠিয়ে দিয়েছিল। ব্যোমকেশ খামটা খুলে দেখে নিয়ে বলেছিল, অজিত, লাঠি রহস্য তাহলে মাঠে মারা গেল না, কি বলো? একটা মাথা ঘামানোর মতো ব্যাপারও ছিল, আর নগদ কিছু অর্থ লাভও হলো, কি বলো? আমি কিছুই বললাম না, শুধু হাসলাম, কারণ ব্যোমকেশের কথাটা সত্যিই হয়েছিল।